নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একটি জায়গা যেখানে একটি স্কুল গড়ে উঠেছে, ডক্টর শেহবাজ সেই স্কুল চালাচ্ছেন। তার নিজের জমির উপর স্কুল গড়ে উঠেছে বলে তিনি দাবি করছেন। বহল দাবিতে সবকিছু চলছিল। হঠাৎ করে গতকাল জানা গেল যে ডক্টর শেহবাজ যে জমির উপর স্কুলটা দাঁড় করেছে সেই জমিটা অ্যাকচুয়ালি এক দলিত পরিবারের, হিন্দু দলিত পরিবারের লোকেরা তাদের জমি ফেরত পাচ্ছে তখনই যখন 47টা বছর চলে গেছে এবং 47 বছর পরে ইতিহাসের পাতা খুলে হিন্দু তার জমি ফিরে পাচ্ছে। এবং এই ঘটনায় গোটা দেশ, গোটা বিশ্ব চমকে গেছে যে এটাও সভ্য সমাজে হতে পারে, এটাও একটা গণতান্ত্রিক দেশে কি হতে পারে। কারণ 47 বছর আগে তো ভারতবর্ষ স্বাধীন ছিল। সেই স্বাধীন ভারতবর্ষ সেখানে দাঁড়িয়ে এরকম কিভাবে হলো, কিভাবে পরাধীনতার গ্লানিতে ঢেকে গেল একটা জায়গা, একটা মহল্লা যেখান থেকে হিন্দুরা পালিয়ে গেল এবং কেটে দেওয়া হলো, খুন করে দেওয়া হলো তুলসী রামকে, তার ছেলে, তার পরিবার 47 বছরের লড়াইয়ের পরে জমিটা ফেরত পেল এবং ডক্টর শেহবাজ জমি ছাড়তে বাধ্য হলো। চমকে গেছেন? পুরোটা শোনার পরে আপনি আরো চমকে যাবেন, কারণ পুরোটা দেখতে হলে আপনাকে দেখতে হবে অবশ্যই এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন রুদ্রবার্তা মানে হচ্ছে সমস্ত কথা যুক্তি দিয়ে, কোনো মন গড়া গল্প নয়। আজকে আপনি যে প্রতিবেদনটা দেখতে বসেছেন সেই প্রতিবেদন দেখার পরে আপনার মনের মধ্যে আসবে যে ভারতবর্ষের বুকে থাকা সেকুলার সাজা কংগ্রেস থেকে শুরু করে সমস্ত দল কিভাবে সত্যকে চেপে দেয়। অবাক হয়ে যাবে। দলিত প্রেম, দলিত প্রেম, দলিত 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 আমার নিজের লোক, দলিত কতজন পেল, কতজন ওবেসি পেল, এই চিৎকার করা রাহুল গান্ধীর কংগ্রেস চুপ করে থাকে যখন দলিত পরিবারকে মেরে কেটে তাদের জমি থেকে বের করে দেওয়া হয়। চুপ করে থাকে অন্যান্য রাজনৈতিক দলেরা। কারণ একটাই, কারণ সেকুলারিজম দেখাতে হবে, সেকুলারিজম দেখিয়ে ভোট নিতে হবে। আর দলিত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এতে ভাগ করে দাও হিন্দুদের, এবং হিন্দুরা নিজেদের মধ্যে লড়তে লড়তে শেষ হয়ে যাবে, নিজেদের দাবি আদায় করতে পারবে না। কিন্তু যখনই আওয়াজ ওঠে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे, তখন যোগীর রাজে জমি ফিরে পায় তুলসী রামের পরিবার, আর সেটা হৃদয়কে নাড়িয়ে দেয়। আমি বলছি একদম ইতিহাসের পাতা খুলতে গিয়ে, তার আগে জানিয়ে দিই আপনাকে উত্তরপ্রদেশের সম্বলের ঘটনা। উত্তরপ্রদেশের সম্বল যে জায়গাটাকে নিয়ে আপনারা জানেন কিছুদিন আগে যেখানে বিতর্কিতভাবে একটা শব্দ উঠে আসে, সেটা হচ্ছে মসজিদ নাকি সেখানে একটা মন্দির ছিল। সেখানে কি মন্দির ছিল সেটাকে ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে, এই বিতর্ক যখন চলছে, যখন আদালতের নির্দেশে সেখানে সার্ভে করতে যায় একটা টিম, তখনই সেখানে শুরু হয় পুলিশ এবং এই সার্ভে টিমের ওপর ইট পাথর ছোড়া। হ্যাঁ, সম্বলের ঘটনা। তারপর যোগীর রাজ্যে এসব ইট পাথর ছোড়া লোকেরা শাস্তি পায় এবং পেয়েছে, এবং সেখানে বহু যেগুলো অবৈধ জায়গা ছিল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে পাওয়া গেছে বহু নিদর্শন যেগুলো বুঝিয়ে দেয় যে সম্বলে একদিন আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক তত্ত্ব ওখানে লুকিয়ে ছিল। এবং আছে বহু পুরানো মন্দির, যে মন্দিরগুলোকে এক সময় আকবরের মতো রাজা, যাকে মহান বলা হয়, তার আমলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সম্বলে বহু মন্দির, তার অস্তিত্ব আছে, এখনো ইতিহাসবিদরা বলে যাচ্ছে। সেই সম্বলে আজ থেকে 47 বছর আগে একটি দাঙ্গা হয়েছিল, যেটা 1978 দাঙ্গা বলে, সম্বল দাঙ্গা বলে আজও ইতিহাসের পাতায় রয়েছে। আপনি গুগলে সার্চ করুন, আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি বেরিয়ে যাবে। 1978 সালের সেই দাঙ্গা, যে দাঙ্গাকে কংগ্রেস বলেছিল এটা সংখ্যালঘুর ওপরে নাকি দাঙ্গা হয়েছে। অ্যাকচুয়ালি সম্বলে যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল সেখানে 35% ছিল শুধুমাত্র হিন্দু, এবং তাদের মধ্যে ম্যাক্সিমামটাই দলিত সমাজের। তাদের উপর নৃশংস আক্রমণ হয়েছিল এবং এই আক্রমণের ফলে তুলসী রামকে মেরে ফেলা হয়েছিল, এবং তুলসী রামকে মেরে দিয়ে তার জমি কবজা করে নিয়েছিল ওখানকার মুসলিমরা। তারপরে এই ডক্টর শেহবাজ এখন নিজের জায়গা অধিকার দেখিয়ে দিয়েছিল। কিন্তু 47 বছর পরে ওখানকার বিজেপির এমএলসি শ্রীশচন্দ্র শর্মা, তার এগোনো, তার রিপোর্টিং, তার ওপেনিং করা সমস্ত কিছু ফাইল, তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন। এবং সেখানে এই তুলসী রামের যে পরিবার, অর্থাৎ তাদের যে স্ত্রী ভাইয়েরা যারা আছে, তারা আবেদন করেছিল বারংবার, 47 বছর ধরে নিজেদের জায়গা ফিরে পাওয়ার লড়াই লড়ে যাচ্ছিল। অবশেষে যোগী রাজ্যে ফিরে পেল। মাপঝোঁক করা হলো, দেখা গেল ডক্টর শেহবাজের
কিচ্ছু নেই, জমি কাগজপত্র নেই, মানে কাগজ দেখাবো না, কাগজ দেখাবো না, এই আওয়াজ তোলা বাংলা থেকে যেন কোথাও কোথাও সিমিলারিটি খুঁজে পাওয়া যায়। এবং সেই সিমিলারিটি একটাই, যে কাগজ তো নেই, দেখাবো কি, আর দেখাতে পারে না ডক্টর শেহবাজ। জমি কিন্তু মাপজোক হয়, এবং মনে রাখবেন 10,000 স্কোয়ার ফিট জায়গা বেরিয়ে আসে। 2 বিঘা জমি কিন্তু তারা কেড়ে নিয়েছিল, কবজা করে নিয়েছিল মুসলিম মহল্লা 1978 এর দাঙ্গার সময়। এক ঝলক দেখুন। উত্তরপ্রদেশের সম্বলের এসডিএম বন্দনা মিশ্রা এবং এসপি শ্রীচন্দ্র তার পুলিশ বল নিয়ে যায় এবং সেখানে গিয়ে একটি হিন্দু পরিবার, দলিত পরিবার, তাদের এই পুরো সম্পত্তিটাকে তারা উদ্ধার করে দেন এবং সেখানে সমস্ত কিছু জরিপ করা হয়, মাপ করা হয় এবং দেখা যায় কতটা জমি রয়েছে এবং তাদেরকে সব জমি ফেরত দেওয়া হয়। দেখলেন এই পরিবার কিন্তু ফেরত পেয়েছে, এবং এই পরিবারের লোকেরা আজ খুব খুশি, কারণ তাদের জমি ফেরত পেয়েছে। এই মুসলিম মহল্লায় সম্বলে একদিন হিন্দুরা থাকতো, কিন্তু তারপর তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এখানে বহু মন্দির পাওয়া যায় যেখানে নিদর্শন আছে যেখানে হিন্দুরা ছিল, সেই হিন্দু মন্দিরগুলোকে তালা চাবি দিয়ে রাখা হয়েছে। এক অদ্ভুত সম্প্রীতি। হিন্দিতে বলে হয় ভাইচারা, কোথাও যেন আমরা হয়ে গেছি চারা, আর ভাই যারা রয়েছে তারা চারা খেয়ে নিয়েছে। এটা সম্বলের ঘটনা। আমি বাংলার কথা বলছি না, আমি বলছি উত্তরপ্রদেশের সম্বলের কথা। আপনাকে ভাবতে হবে, সম্বল কিন্তু ভারতের মধ্যে, বাংলাদেশ নয়, ভারতের মধ্যে উত্তরপ্রদেশে, যেখানে কখনো মায়াবতীরা রাজ করেছে তো কখনো কংগ্রেস রাজ করেছে, সেই উত্তরপ্রদেশে কিন্তু এই ঘটনা 1978-এ হয়েছে। এবার আপনি শুনুন 78 সালে সেই ঘটনা কি, অ্যাকচুয়ালি এই সম্বল দাঙ্গা কি, যেটাকে কেউ বলেই না। সম্বল দাঙ্গা নিয়ে যদি আপনি খুঁজতে যান, ইতিহাসের পাতা যদি একটু উল্টে দেখতে যান, তাহলে দেখবেন সম্বল দাঙ্গা নিয়ে বেরিয়ে আসছে সেই তথ্য, যে তথ্যগুলো আপনাকে কিন্তু কেউ জানায়নি। তথ্যটা কি? 1978 সালে দোলের দিন কলেজ স্টুডেন্ট এবং বেশ কিছু স্টুডেন্টরা মিলে একটা নাটক করে, যেভাবে হয় না নাটক, সেভাবে নাটক করেছিল। এবং সেই নাটকের কোনো একটা জায়গায় বিতর্কিত কোনো মন্তব্য ছিল বলা হয়। দেখুন, সেই নাটকেতে কেউ ইমাম সেজেছে, কেউ পাদ্রী সেজেছে, কেউ পুরোহিত সেজেছে, সবাই সবার মতো করে সেজে করছিল। দলিত সমাজের লোকেরা সবাই ছিল, এবং সবাই ছিল বর্ণ, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, মধ্যম বর্ণ, এসব বর্ণ নয়, সবাই মিলে ছিল, সবাই করছিল। কলেজ স্টুডেন্ট, প্রগতিশীল চিন্তা ভাবনা তারা করেছিল, কিন্তু প্রগতিশীল চিন্তা ভাবনার ওপরে কিন্তু বিষ ঢেলে দেয় কিছু ইমাম, এবং তারা সেখানে বলেন যে এটা আমাদের ধর্মকে আঘাত করা হচ্ছে। তাই ওখানে একটা এর বিরুদ্ধে অ্যাগিয়েশন হয়, মানে মুসলিমরা তাদের মহল্লাতে বেরিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং দোকান বন্ধ করতে চায় হিন্দুদের জোর করে। তখন এক দোকানদার বাধা দেয়, সঙ্গে সঙ্গে সেই দোকানটা ভাঙচুর করে এবং দোকানদারকে ওখানেই কেটে ফেলা হয়। শুরু হয়ে যায় টেনশন, বহু হিন্দুরা বেরিয়ে আসে আটকানোর জন্য, এবং তখন শুরু হয় মুসলিম মহলায় আক্রমণ করা, যেটা ইতিহাসের পাতা থেকে খুলে বেরিয়ে আসছে। এবং সেই ঘটনার পরে এমনভাবে অত্যাচার করা হয়, এমনভাবে মানুষকে মারা হয় হিন্দুদের, যে ওখানে 35% হিন্দুরা তারা পালিয়ে যায়, এবং সেখানে কমে যায় এক ঝটকায় 22% এসে যায়। এটা শোনা যায়, এটাই অভিযোগ যে সেখানে হঠাৎ করে জনসংখ্যা কিন্তু কমে যায়, কারণ তারা পালায়, মারা হয়, কাটা হয়। কতজনকে মারা হয়েছে, কতজনকে কাটা হয়েছে, আজকে ইতিহাসের পাতা যতক্ষণ না খুলছে ততক্ষণ জানা যাবে না। তবে শোনা যায় ওম প্রকাশ গর্গ তার খান্ডারি কারখানা মানে হচ্ছে চিনি থেকে একটা প্রোডাক্ট, বায়ো প্রোডাক্ট, মানে চিনির মতো তৈরি হয় গুড়ের টাইপের, সেই বায়ো প্রোডাক্ট তৈরি করা কারখানা, যেটা উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় আছে, সম্বলেও ছিল। এবং সেখানে হিন্দুরা পালিয়ে গিয়ে সেখানে বাঁচতে যায়, এবং সেখানে গিয়ে তারা লুকোতে চেষ্টা করে। সেই জায়গায় কিন্তু আক্রমণ করে দেয় মুসলিমরা, এবং সেখানে তাদের গায়ে কেরোসিন তেল ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। সেখানে ওই কারখানার মধ্যে, ওম প্রকাশ গার্গের কারখানার মধ্যে কিছু মানুষ বেঁচে যায়, যারা ওই ঠান্ডার মধ্যেও, মার্চ মানে ওখানে উত্তরপ্রদেশে তখন ঠান্ডা, দোলের সময় কিছুটা ঠান্ডা, সেই সময় ঠান্ডা গুড়ের মধ্যে, মাটির মধ্যে ভেতরে ঢুকে যায়, এবং সেখানে যারা ছিল তারা বেঁচে গেছিল, কিছু লোক বাকি পুড়ে গেছিল, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনা, নারকীয় ঘটনার পরে সময়ের পাতা অনেক বয়ে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, আর জায়গা একের পর এক জায়গাকে কবজা নিয়ে নেওয়া হয়েছে। এই তুলসীরামকে যখন কেটে ফেলা হয়, তার বাড়ির লোকেরা, তার ভাইয়েরা সেখানে থাকতে চেয়েছিল, কিন্তু তাদের উপর অত্যাচার করা হয়, বলা হয় চলে যাবে তো কেটে দেবো, পালিয়ে যায় তারা। কি করবে, কি লড়াই লড়বে? যাচ্ছে সরকারের কাছে, তো সরকার তো এদের পক্ষে আছে সেকুলারিজম দেখাতে গিয়ে। তাই এই তুলসীরামের পরিবাররা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, প্রাণ বাঁচাতে, নিজেদের মেয়েদের ইজ্জত বাঁচাতে পালিয়ে যায় তারা। সম্বলের ঘটনা মনে করিয়ে দিচ্ছে যে কি হয়েছিল সেখানে। আমি বলছি না, আমি কোনো বানিয়ে কথা বলছি না, আপনারা জানেন আমি কোনো ফেক কথা বলি না। যেটা রয়েছে পাতা, যেটা ঘাটলে আপনি পাবেন, সেটা আমিও পেয়েছি, আপনিও পাবেন। আপনিও খুঁজুন, আপনিও ঘাটলে দেখবেন ইন্টারনেট থেকে বেরিয়ে আসবে তথ্য, যে তথ্যকে আগে চেপে দেওয়া হয়েছিল এখন খুলে যাচ্ছে। এখন বিভিন্ন সংবাদ মাধ্যম
দেখাচ্ছে যে এটা আসল ঘটনা কি। বাংলার বুকে এটা দেখানো হবে না অন্যান্য জায়গায়, কারণ বাংলার বুকে বহু লোক এখনো আরে সেকুলারিজমের গল্প শোনায়। কি বলবো, দেখুন সেকুলারিজম ভালো, কিন্তু এক পক্ষ সেকুলারিজম আর এক পক্ষ এরকম করে মারবে, এটা উত্তরপ্রদেশের ঘটনা কিন্তু বুঝিয়ে দেয় যে কোথাও যেন আমরা এই রাজনীতি করতে গিয়ে পাকে ডুবে গেছি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ভাগে 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 বিভক্ত। যোগীর রাজ, যেখানে বাটেঙ্গে তো কাটেঙ্গে এই আওয়াজটা ওঠে, তাই হয়তো তারা বাড়ছে না, আর তাই এক জায়গায় হচ্ছে, আর এক জায়গায় হতে কিন্তু ইতিহাস বেরিয়ে আসছে। 47 বছর আগের ঘটনা কিন্তু সামনে আসছে, সেই 1978 সালের ঘটনা 2025। 47টা বছর পরে কিন্তু ইতিহাসের পাতা আস্তে আস্তে খুলছে এবং বেরিয়ে আসছে তথ্য। শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এমএলসি এই শ্রীশচন্দ্র শর্মা, তিনি যেহেতু এই 115 নম্বর ধারায় আবেদন করেছেন যে এটাকে কেসটাকে রিওপেন করা হোক, তার আবেদন কিন্তু গ্র্যান্টেড হয়েছে। যোগী সরকারও চাইছে সম্বল মামলাটা পুরোপুরি খুলুক। সম্বলে আপনারা জানেন বহু মন্দির কিন্তু তালাবন্ধ ছিল, আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে। সেখানকার যিনি কি বলে আপনার কাউন্সিলর আছেন, তিনিও পর্যন্ত কিন্তু সম্বলের কাউন্সিলর, তিনিও পর্যন্ত কিন্তু রাস্তায় নেমে বলছেন যে খুলতে হবে। হিন্দু মহল্লা, মুসলিম মহল্লা তিনি দেখছেন না, তিনি ঢুকে যাচ্ছেন এবং সেখানে গিয়ে বলছেন এখানে যেটা মন্দির ছিল সেটা খুলতে হবে। বহু দরজা মন্দির খুলে গেছে। আপনি শুনলে হয়তো অবাক হবেন যে সম্বলও উত্তরপ্রদেশের বহু জায়গায় আমাদের বনেদি বাঙালিরা ছিল, তারা চলে এসছে, কারণ এই মারামারি কাটাকাটি দেখে তারা চলে এসছে। ভাববেন না বাঙালি শুধু বাংলায় আছে, পশ্চিমবঙ্গে আছে। যারা বলেন না বাংলা পক্ষ, ইংরাজি পক্ষ, হিন্দি পক্ষ, তারা মনে রাখবেন বাঙালি কিন্তু উত্তরপ্রদেশেও ছিল। বেনারস থেকে শুরু করে সব জায়গায় বাঙালি নিজের জায়গা করেছে, বাঙালি গেছে নিজের জায়গা করেছে। বাঙালি একটা অদ্ভুত গুণ আছে, বাঙালি সব জায়গায় যায়। বিপ্লবী লড়া থেকে শুরু করে সব কিছুতে বাঙালি সব জায়গায় লড়েছে। বাঙালি গোটা দেশটাকে নিজের ভাবে, আরে বিশ্বকে নিজের ভাবে বাঙালি। তো সেই বাঙালি উত্তরপ্রদেশের জায়গা ছিল, সেই জায়গা, সেখানে মন্দির ছিল, সেই মন্দির ছেড়ে তারা চলে এসছে। আজ বহু ইতিহাস খুলছে, রাধা গোবিন্দের মন্দির পাওয়া যাচ্ছে, বহু মন্দির পাওয়া যাচ্ছে, যেটা রাধাকৃষ্ণের মন্দির, সব কিছুতে পাওয়া যাচ্ছে যে বাঙালিরা সেখানে থাকতো, সেখানে মন্দির তৈরি করেছিল। তাদের কুলপুরোহিত, তাদের কুলদেবী সব কিছু ছিল, সব ছেড়ে তারা চলে আসতে বাধ্য হয়েছিল। কেন চলে আসতে হয়েছিল, কি জন্য চলে আসতে হয়েছিল? আজ বাংলাদেশের হিন্দুদের কাছে প্রশ্ন করলে উত্তর বেরোবে যে ভয়ের চোটে চলে আসতে হয়েছে, নিজেদের ইজ্জত, নিজেদের ধর্ম, নিজেদের প্রাণ বাঁচাতে চলে আসতে হয়েছে। সেম কাশ্মীর থেকে একদিন পালিয়ে আসতে হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের, কেন? সেম উত্তর একই, আর সেই উত্তর আপনি খুঁজে বের করবেন। আমার কাজ নয়, আমার কাজ ইতিহাসটা আপনার সামনে এনে দেওয়া, বাকি কাজ আপনার। আপনি খুঁজে বের করুন কেন চলে আসতে হয়, কেন? দলিত প্রিয়, দলিত প্রেম সব বলে, অ্যাকচুয়ালি দলিত প্রেম কারোর মধ্যে নেই, যদি থেকে থাকে সব আমাদের মধ্যে আছে। মানে আমরা যারা সনাতনী, আমাদের মধ্যে দলিত, আমাদের মধ্যে ব্রাহ্মণ, আমাদের মধ্যে ক্ষত্রিয়, আমাদের মধ্যে শূদ্র। লড়াই আমরা সবাই মিলে লড়ি, আমরা ইউনাইটেড থাকলে তবেই আমরা লড়াই লড়তে পারবো। বাঁটবো তো এরকম ভাবে কাটবে, কখনো তুলসীরাম তো কখনো রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আমরা যদি আলাদা থাকি, নয়তো আমরা ইউনাইটেড থাকলে সবাই এক, নিজেদের জমি ফেরত পেতে হবে, তাই না? উত্তরপ্রদেশের এই লড়াই, সম্বলের এই লড়াই বলে দেয় যে এই লড়াইটা আমাদের কতটা লড়তে হবে, কি করতে হবে। তাই আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। প্রতিবেদনটা দেখলেন আপনার মনের মধ্যে কি আসছে, অবশ্যই আপনাকে বলতেও হবে, কারণ কমেন্ট বক্সে আপনাকে কমেন্টস করতে হবে এবং জানাতে হবে এই বিষয় নিয়ে আপনি কি ভাবছেন। আপনার ভাবনা, আপনার চিন্তা দেখেই কিন্তু পরবর্তী প্রতিবেদনের দিকে আমি চিন্তা ভাবনা করবো, কারণ আমাকেও তো ভাবতে হবে যে আমি এত বকছি কাদের জন্য, তারা কি বুঝছে, তারা কি জানছে, নাকি তারা শেষ পর্যন্ত আবারও ঘুমিয়ে পড়ছে। জানার ইচ্ছা রইল আপনাদের কাছে, আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার যোগ্য, তবে সবাইকে শেয়ার করবেন, কারণ আপনাকেও জানাতে হবে, আপনাকেও জাগাতে হবে, আপনাকে ভাবাতে হবে মানুষকে, ভারতবর্ষের মানুষকে। শুধু পশ্চিমবঙ্গ নিয়ে ভাববেন না, গোটা দেশ নিয়ে ভাবুন, ভাবতে হবে আমাদের সবাইকে, তাই না? ব্যাস এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।